আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোয়াইট বোর্ড টিপস ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা 2012 সালের গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান করব। তো আসুন আমরা প্রথম থেকে শুরু করি একটি একটি করে অঙ্ক। এখানে 1 নম্বর অঙ্কে আছে একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন। তো এই অঙ্কটি সমাধান করার আগে আমাদেরকে জানতে হবে আসলে চতুর্ভুজ কি, চতুর্ভুজে কি কি নিয়ে চতুর্ভুজ গঠিত হয়। আমরা খাতাতে এটি দেখে নেব। আমরা জানি যে 4 বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয়। তার মানে একটা চতুর্ভুজের জন্য আবশ্যিক হচ্ছে 4টি বাহু। আমি এই একটি বাহু আঁকলাম, এই একটি বাহু, এই একটি বাহু আঁকলাম এবং এই একটি বাহু আঁকলাম। তার মানে কি এই যে 4টা বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, 4টা বাহু। এই 4টা বাহু হলে কি চতুর্ভুজ আঁকার জন্য প্রথম শর্ত হচ্ছে 4টা বাহু হতে হবে। তাহলে আমরা এখন অপশন চেক করে দেখব যে আমাদের 4টা বাহু কোন অপশনে আছে। কেননা আমরা দেখছি যে চতুর্ভুজ আঁকার জন্য অবশ্যই 4টি বাহু লাগবে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের অপশন গতে বলতেছে যে এখানে 4টি বাহু ও 2টা কোণ আছে। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেহেতু এখানে 4টি বাহু আছে। এরপরে 2 নম্বরটায় আসি। 2 নম্বর অঙ্কতে বলতেছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত। তো আমাদের এখানে পরিসীমা চেয়েছে, তাহলে আমাদেরকে বের করতে হবে, আসলে জানতে হবে যে পরিসীমার সূত্র কি। পরিসীমার সূত্রটা যদি আমরা জানি তাহলে আমরা অঙ্কটা সমাধান করব। আমরা খাতায় অঙ্কটা করে দেখব। অঙ্ক নম্বর 2, আমরা একটা আয়তক্ষেত্র আঁকাই নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আয়তক্ষেত্র আঁকালাম। তো এখানে বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এই বিস্তার কি হবে, এই বিস্তারের দ্বিগুণ হবে দৈর্ঘ্য। তাহলে আমরা আগে দেখে নিই যে পরিসীমা আমাদের চেয়েছে, তার আগে বলেছে ক্ষেত্রফল। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা দিলাম। আর পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে। এখন আমাদেরকে বলেছে যে বিস্তারের দ্বিগুণ হবে দৈর্ঘ্য। তাহলে আমরা বিস্তারটা ধরে নিই। আমরা ধরলাম বিস্তার সমান সমান x, তাহলে আমার দৈর্ঘ্য হবে 2x। আচ্ছা, এখানে বিস্তার এবং প্রস্থ একই কথা। তাহলে আমরা যেহেতু আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল, তাহলে আমরা দেখি যে ক্ষেত্রফল সমান সমান কি হবে, 2x ইন্টু x সমান সমান 512, 2x স্কোয়ার সমান সমান 512। তাহলে x স্কোয়ার সমান 256। এবার এটার বর্গ করলে x সমান সমান হবে 16। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম বিস্তার 16। বিস্তার যেহেতু x ছিল, x পেয়েছি 16 এবং দৈর্ঘ্য হবে তাহলে কত, যেহেতু দৈর্ঘ্য বলে হচ্ছে 2x, তাহলে আমরা এখানে 2 এর মান বসাবো। 2 গুণ 16 হবে 32। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম 32 এবং প্রস্থ পেলাম 16। আমাদের চেয়েছে পরিসীমা, তাহলে আমরা পরিসীমাটা বের করে ফেলি। পরিসীমা যদি আমরা বের করতে হয় তাহলে আমরা এখানেই পরিসীমাটা দিব। পরিসীমাটা এখানে দিলে রাখলাম, দৈর্ঘ্য পেলাম 32 আর প্রস্থ পেয়েছি 16। তাহলে এটা ক্যালকুলেশন করি, আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে আমাদের এটা 96। তাহলে দেখুন আমাদের এই 96 হয়ে যাচ্ছে কি অ্যান্সার। তো আমরা অ্যান্সারটা মিলাই দেখি। তাহলে আমাদের অ্যান্সার হবে 96 মিটার। অ্যান্সার ক হবে 96 মিটার। এরপরে 3 নম্বর অঙ্কতে বলতেছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ, সংখ্যা দুইটি সমষ্টি যদি 100 হয় তাহলে বড় সংখ্যাটি কত। তাহলে আমাকে কি কোনো সংখ্যাই দেওয়া নাই, শুধু বলেছে 2টা সংখ্যা। তা আর একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে একটি সংখ্যা অপর সংখ্যাটি 2/3 গুণ। তাহলে আমরা পাবো কি 2টা সংখ্যার সমষ্টি 100 পাবো। তাহলে আমরা খাতায় দেখি। অঙ্ক নম্বর 3, আমরা একটি সংখ্যা ধরে নিই। একটি সংখ্যা ধরলাম x, আর কন্ডিশনে বলেছে একটি সংখ্যা অপর সংখ্যাটি 2/3। তাহলে অপর সংখ্যাটা কি হবে, অপর সংখ্যা 2/3 গুণ দিলাম, তাহলে 2x ডিভাইডেড বাই 3। পরের কন্ডিশনটা বলছে সংখ্যার দুইটি সমষ্টি 100। তাহলে আমরা সংখ্যার দুইটি সমষ্টি x প্লাস 2x 3 সমান সমান আমাকে বলেছিল 100। ক্যালকুলেশন করে 3 লসাগু 3x 2x সমান সমান 100। তাহলে
5x সমান সমান 300, x সমান, তাহলে আমরা পেলাম কত 60, একটি সংখ্যা পেলাম 60। এখন বলেছে যে বড় সংখ্যাটি কত, তাহলে দেখুন আমরা কিন্তু বড় সংখ্যাটি কি x আর ছোট সংখ্যাটি হচ্ছে 2x ডিভাইডেড বাই 3, কেননা 2x কে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে অবশ্যই মানটা আরও x এর চেয়ে ছোট হবে, তাহলে এটাই কি আমার বড় সংখ্যা। তাহলে আমরা এখন অপশনে দেখি, তাহলে অপশন আছে আমাদের, অপশন ঘতে আছে 60, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 4 নম্বরে বলতেছে যে 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। এই অঙ্কটি রিপিটেড অঙ্ক। দেখুন আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে যারা প্রশ্ন করে তারা কিন্তু বেশ অনেক সময় করে কি রিপিট করে, তাদের প্রিভিয়াস প্রশ্ন থেকে রিপিট করে। এইটাও 2018 সালে এই প্রশ্নটি এসেছে। আমি সেখানে বলেছিলাম, আমি আবারও রিপিট করতেছি যে মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি এবং এর 10টি সারণী আছে। এই 10টি সারণীতে প্রথমে আছে 4, তারপর আছে 4, তারপর আছে 2, তারপর আছে 2টি, তারপর আছে 3, এইভাবে। তো আমরা দেখে নেব, আমি গত টিউটোরিয়ালে দেখেছি, আমার গত টিউটোরিয়ালটা যদি দেখেন তাহলে আপনারা বুঝবেন যে মৌলিক সংখ্যা আসলে কি। তারপরেও আমি আজকে দেখাচ্ছি না, আমি শুধু প্রথম দুইটা দেখে দেবো, যে এখানে যেহেতু বলেছি 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, আমরা দেখি 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। অঙ্ক নম্বর 4, মৌলিক সংখ্যা 1 থেকে 10 মধ্যে আছে কয়টি, 4টি। তারপরে 11 থেকে 20-এর মধ্যে আছে 4টি। এভাবে আমি একটা নাম্বার বলেছিলাম আমার গত টিউটোরিয়ালে, আপনারা ডিসক্রিপশন বক্সে ওটা পাবেন, লিঙ্কটা পাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো আমি জাস্ট এখানে শুধু বলে দিয়েছি যে আমি ওখানে বলেছিলাম যে আপনারা একটা ফোন নাম্বার মনে রাখবেন। তো ফোন নাম্বারটা হচ্ছে এই যে 4422322321, এই হচ্ছে 10টা সারণী, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 31, ঠিক এইভাবে। এগুলো যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাবো, এই সংখ্যাগুলো পাবো। যেমন 1 থেকে 10-এর ভিতরে আছে আমার কি 4টা, 11 থেকে 20-এর মধ্যে আছে 4টা, 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা, 31 থেকে 40-এর মধ্যে আছে 2টা, এরপর 41 থেকে 50-এর মধ্যে আছে 3টা, ঠিক এইভাবে দেখবেন পাবেন। তাহলে আমাকে যেহেতু এখানে বলেছে যে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, তাহলে আমরা দেখছি যে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 8টি। তাহলে আমার অপশনটি হবে 8টি। খুব ইজি, আমার গত টিউটোরিয়ালটা দেখলে আপনারা আরও ডিপলি বুঝবেন, আমি জাস্ট সংক্ষেপে আলোচনা করলাম। এরপরে আসি, এরপরে অঙ্কটি উইকিক নিয়মের অঙ্ক। অঙ্ক নম্বর 5-এ বলতেছে একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে, কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে গেল, নতুন কতজন আসছে। তাহলে দেখুন আমার এখানে ছিল যে 15 জনের 32 দিনের খাবার ছিল, নতুন কিছু জন এসে ওইটা আমাদের 20 দিনেই শেষ হয়ে গেছে। তাহলে আমরা অঙ্কটি দেখবো খাতায় করে। অঙ্ক নম্বর 5, আমি তাহলে যেহেতু আমাকে বলেছে নতুন কতজন এসেছে, তাহলে আমি আসলে জোনটাকে পিছনে দেব। আমি কি লিখব যে 32 দিনের খাদ্য ছিল 15 জনের। তাহলে কি একদিনের খাদ্য কি অবশ্যই কি থাকবে, বেশি জনের থাকবে, কেননা 32 দিনের যে খাদ্যটা 15 জন খেতে পারে, একদিনে ওই খাদ্যটা অবশ্যই বেশি জন স্টুডেন্ট খাবে। আমরা জানি যদি বেশি হয় তাহলে কি হবে, গুণ হয়। এই জায়গাটায় কিন্তু আপনারা অনেকেই অনেক ধরনের সমস্যায় ভোগেন, কখন বুঝেন না যে কখন ভাগ হবে কখন গুণ হবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যখন বেশি হবে তখন কি হবে, গুণ হবে, আর যখন কম হবে তখন ভাগ হবে। যেমন এখন যেহেতু 32 দিনের খাদ্য ছিল 15 জনের, আর তাহলে সেটা যদি একদিনের হয় তাহলে অবশ্যই সেটা কি হবে, সেটা অবশ্যই বেশি জনের হয়ে যাবে, এই জন্য এটা ভাগ হয়েছে। তারপর আমাকে বলেছিল যে 20 দিনই সেটা শেষ হয়ে গেছে, তাহলে 20 দিনের খাদ্য আছে কত, 15 গুণ 32 ডিভাইডেড বাই 20। আমি এটা ক্যালকুলেশন করি, 3 5 15, 4 5 20, 3 8 4 32, তাহলে হবে আমার কি 24 জনের। তাহলে কি 20 দিনের খাদ্য আছে আসলে কিসের, 24 জনের, টোটাল 24 জনের খাদ্য আছে 20 জনের। এখন আমাকে বলেছে যে নতুন ছাত্র কত আসলো। দেখুন এর আগে কিন্তু 15 জন ছাত্র আমার অলরেডি ছিল, আর এখন টোটাল হয়েছে কত, টোটাল হয়েছে 24 জন, মানে এই 20 দিনের খাদ্য টোটাল 24 জন খেতে পারবে। তাহলে নতুন কত, তাহলে আমি বের করে ফেলি যে নতুন ছাত্র হবে কত, 24 মাইনাস আমার এর আগে ছিল কতজন, 15 জন, তাহলে 9 জন। তার মানে আমার কি নতুন ছাত্র 9 জন ছাত্র নতুন এসেছে। তাহলে আমরা দেখি অপশনটা, এখানে অপশন 9, অপশন গতে আছে 9 জন। তো এরপরে আমরা পরের অঙ্কটিতে আসব। অঙ্ক নম্বর 6 বলছে যে ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক যদি 0.5 হয় তাহলে ভাজ্য কত। এখন আমাদের জানতে হবে যে আসলে ভাজ্য কি,
তো আমরা ছোটোবেলায় একটা দেখছিলাম ক্লাস 4-5-এ যখন আমরা অঙ্ক করি তখন একটা সূত্র আমরা পড়েছিলাম যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা কি পাবো? ভাজ্যটা পাবো। তাহলে আমরা দেখি, কারণ লিখে করি, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। অঙ্ক নম্বর 6 আমরা আসলে আগে সূত্রটা লিখে নিই। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। যদিও আমাদের এখানে ভাগশেষ দেওয়া নয়, আর ভাগশেষ যদি দেওয়া না থাকে তাহলে আমাদের ভাগশেষটা লেখার প্রয়োজন নেই। আচ্ছা, তো আমাদেরকে বলছে যে ভাজ্য কত। তো ঠিক আছে, আমরা দেখি কন্ডিশনে, আমাদের কন্ডিশনে বলেছিল যে ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক ভাগফলের 10 গুণ, এখানে আমাকে ভাজক কিন্তু দেওয়া আছে, তাহলে ভাজক কত আছে? ভাজক দেওয়া আছে 0.5। আর আরেকটি কন্ডিশন ছিল, আচ্ছা তাহলে আমাদের বলছে যে ভাগফল ভাজক ভাগফলের 10 গুণ, তার মানে ভাগফল যা ছিল তার সাথে 10 গুণ করে হয়েছে কি ভাজক, এটা হয়েছে। তাহলে আমরা কি করব? 0.5 ডিভাইডেড বাই 10, যেহেতু বলেছিল যে ভাজক ভাগফলের 10 গুণ, তাহলে আমরা ভাগ করে দিলাম। আর যেহেতু আমাদের ভাগশেষ নেই, এটা নিয়ে আমরা কোনো কাজ করব না। তাহলে আমরা ক্যালকুলেশন করি। 0.5 গুণ করলে হবে 0.25 ডিভাইডেড বাই 10। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 0.25। তাহলে আমাদের অ্যান্সার হবে 0.025 অ্যান্সার। এখানে অপশন কোয়াতে আছে 0.025, সুতরাং এটি আমাদের অ্যান্সার। এরপর অঙ্ক নম্বর 7। অঙ্ক নম্বর 7-এ বলতেছে নিচের কোন সম্পর্কটি সঠিক। দেখুন, এর আগে 6 নম্বর অঙ্কে আমরা যেটা করলাম সেখানে এই সূত্রটা এখানে দেওয়া আছে যে নিচের কোন সংখ্যাটা সঠিক। আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র দেখলাম যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ওটাকে আমাদেরকে দেখতে হবে যে ওখান থেকে অল্টারনেটিভ করে দেখতে হবে যে আমাদের কোনটা আসে, যেটা আমাদের আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হিসেবে নেব। আমরা খাতাতে আরও একবার দেখে নিই। অঙ্ক নম্বর 7 আমরা সূত্রটা আরও একবার লিখলাম। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, তাহলে আমরা দেখি নেশে কোনটা হয়। আমরা একটা সাইড চেঞ্জ করে নিই, ভাগশেষটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে ভাজ্য বিয়োগ ভাগশেষ সমান সমান ভাজক গুণ ভাগফল। তাহলে আমরা যদি ভাজকটাকে রেখে ভাগফলটাকে যদি ভাগ করে দিই তাহলে দেখি কি আমাদের অ্যান্সার আসে। তাহলে আমাদের অ্যান্সারটা দেখি কি আসে। তাহলে আমরা রাখলাম ভাজক সমান সমান ভাজ্য ভাগশেষ ডিভাইডেড বাই ভাগফল। তার মানে কি এই সাইডটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি আমরা ভাজকটাকে রাখলাম এবং ভাগফলটাকে কি করলাম ভাগ করে দিলাম। এখন আমরা অপশন চেক করে দেখব যে আমাদের কোন অপশনের সাথে এটা ম্যাচিং করে। তাহলে আমরা অপশনের মধ্যে দেখছি যে অপশন ঘ এর সাথে আমাদের মিলে যাচ্ছে। আমরা পেয়েছিলাম ভাজক সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ডিভাইডেড বাই ভাগফল। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 8 নম্বর অঙ্ক বলছে একটি ঘড়ি 540 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, ঘড়িটি 600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখুন, আমরা এর আগে টিউটোরিয়ালে বলেছি যে আসলে লাভ এবং ক্ষতি সবসময় কি হয় ক্রয় মূল্যের উপর বেস করে আমরা বের করতে পারি। তো আমার এখানে দেওয়া আছে যে ঘড়িটি 540 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে, কিন্তু বলে নাই ক্রয় মূল্য দেওয়া নাই। এবং এরপরে বলা আছে ঘড়িটি 660 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। তো আমি 660 টাকায় বিক্রি করে আমার লাভ বা ক্ষতি হবে এটা কখন বুঝতে পারবো? আমি আমার ক্রয় মূল্য যখন পাবো তখনই তো বুঝবো যে ক্রয় মূল্য থেকে যদি বেশি দামে বিক্রি করি তাহলে আমার সেটা হবে লাভ, এবং ক্রয় মূল্য থেকে কম দামে যদি বিক্রি করি তাহলে সেটা হবে আমার ক্ষতি। তাহলে কি আমার জন্য এখানে আগে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। তো আসুন আমরা খাতায় ক্রয় মূল্যটা বের করে দেখি যে আমাদের লাভ হয়েছে কিনা ক্ষতি হয়েছে, তারপর আমরা শতকরাটা বের করব। অঙ্ক নম্বর 8 আমরা জানি ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 মাইনাস ক্ষতির হার গুণ 100। আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করছি, আপনারা খাতায় যখন করবেন তখন দেখবেন খুব অল্প সময় হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? 540, 100, ক্ষতি 10% গুণ 100। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি হবে 90 গুণ 100, কেটে দিলাম 6, তাহলে হলো কত? 600। তাহলে আসলে দ্রব্যটি কিনেছিলাম আমি কত, মানে ঘড়িটি আমি কিনেছিলাম 600 টাকায়, 600 টাকা দিয়ে কিনেছিলাম। দেন আমাকে বলতেছে ঘড়িটি 660 টাকায় বিক্রয় করা হয়েছে। তাহলে দেখি, যেহেতু আমি 600 টাকা দিয়ে কিনেছিলাম এবং 660 টাকায় বিক্রয় করেছিলাম, তাহলে আমার কি হয়েছে? লাভ হয়েছে। কিভাবে বুঝলাম লাভ হয়েছে? যে ক্রয় মূল্য কম এবং বিক্রয় মূল্য বেশি, সেই জন্য হয়েছে কি লাভ। তাহলে বিক্রয় মূল্য এখানে কত? 660, ক্রয় মূল্য 600, লাভ হয়েছে কত? 60 টাকা। এরপরে বলেছে যে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ। যেহেতু আমি লাভটা পেয়ে গেলাম, এখন আমাকে শতকরা বের করতে হবে। তো এই শতকরা বের করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা অনেকেই পড়েন, সেটা হচ্ছে কি, যে আমরা কি আসলে বিক্রয় মূল্যের উপর বেস করে লাভ বের করব, নাকি ক্রয় মূল্যের উপর বেস করে লাভ বের করব? এইটার একটা কথা সব সময় মাথায় রাখবেন, সব সময় মাথায় রাখবেন যে লাভ এবং ক্ষতির হার সবসময় কি ক্রয় মূল্যের উপর বেস করে বের করতে হবে। তাহলে আমি কি এখানে যেহেতু ক্রয় মূল্য পেয়েছিলাম কত? 600 টাকা, তাহলে আমাকে করতে হবে এই 660 টাকার উপরেই শতকরাটা বের করতে হবে, 660 কিংবা 540-এর উপরে নয়। তাহলে দেখি, শতকরা লাভের হার সমান সমান 60 ডিভাইডেড বাই 600 গুণ 100। তাহলে আমরা কাটি, হবে 6, 10, তাহলে 10%। তার মানে কি, আমার 10% লাভ হয়েছে। তো এখন আমি দেখব যে আমার অপশন কোনটা হয়। তো আমরা দেখছি অপশনে দেওয়া আছে লাভ 10 টাকা, ক্ষতি 10%, লাভ 60 টাকা, লাভ 10%। তো দেখুন এখানে কিন্তু একটা সূক্ষ্ম একটা কারচুপি আছে, সেটা হচ্ছে লাভ 10 টাকা। অনেকে করবে কি, এই 10 দেখে টাকা অ্যান্সারটাও লাগাই দেবে, কিন্তু আসলে না, আমাকে বলেছে কি শতকরা, আমাকে পার্সেন্টটা জানতে চেয়েছে। তার মানে কি আমার অ্যান্সারটা হবে অবশ্যই পার্সেন্টে। তাহলে আমার অপশন হবে লাভ 10 টাকা না, আমার অপশন হবে লাভ 10%, মানে 10%টাই হবে আমার উত্তর। তো ভিউয়ার্স, আজকে এই অঙ্কগুলো ছিল কল্পনার পরিদর্শিকা 2012 পদের গণিত অংশের সমাধান। তো আমরা প্রতিনিয়তই ধারাবাহিকভাবে প্রত্যেকটি বছর বাই বছরে যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলো সমাধান করে আপনাদেরকে দেখাবো। তো আমাদের এই সমাধানগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে ধারাবাহিকভাবে সব টিউটোরিয়ালগুলো আপনারা পাবেন। তো সবাইকে ধন্যবাদ এবং সবাইকে বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য অনুরোধ করতেছি।